বর্ষায় ভ্রমণ মানে হচ্ছে সুন্দরবন, আর সুন্দরবন মানেই ভালো মন্দ ভোজন। এই হচ্ছে আমাদের দিন তিনেকের বেডরুম। খাবার পাতে যেরকমই ছিল ইলিশ মাছের পিস, এই চিংড়ি মাছের পিসও কিন্তু অতটাই বড়। এইমাত্র জঙ্গলের মধ্য থেকে একটা পাখি বেরিয়ে এসেছিল, যার নাম ছিল মদন ডাক। আমরা একদম জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি। আজকে রাত্রিবেলায় আমাদের থাকার জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে, তো সেই রিসোর্টটার ভিউ হচ্ছে কিছুটা এই রকম। আর এখান থেকে শুরু হবে আমাদের সুন্দরবনের সফর। মাঝরাতে এই বাঁকুড়া রেল স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্মে বসে আসা যাওয়া বিভিন্ন রুটে ট্রেন দেখতে দেখতে একটা কথা মনে এলো। জীবনে নেই কোটি কোটি টাকা, আছে শুধু ট্রেন, ঘোড়া, আপনাদের ভালোবাসা, আর এই বাঁকুড়া রেল স্টেশন, তাও আবার পুরো ফাঁকা। ছুটে আসছে আমাদের ট্রেন নিয়ে খানসো এক চাকা। এরই সাথে আমরা আমাদের প্রাণের শহর বাঁকুড়াকে জানাবো দিন তিনেকের জন্য টাটা। রাত্রি 12:30 18012 ডাউন চক্রধরপুর থেকে হাওড়াগামী হাওড়া এক্সপ্রেস প্রবেশ করলো বাঁকুড়া রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। কোটি কোটি টাকার গল্প শুনে কান গিয়েছে পচে, উঠবো 18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসের বাতানুকূলীন কোচে। শুরু হলো আবারও এক রাত জাগা ট্রেন জার্নি। পরের দিনের সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এবার হাওড়া থেকে আমাদেরকে যেতে হবে শিয়ালদা স্টেশন, কারণ শিয়ালদা থেকে আমাদের পরবর্তী ট্রেন সকাল 7:42 ক্যানিং লোকাল। মাঝের ঘণ্টাখানেক সময় অতিবাহিত করলাম শিয়ালদা স্টেশনের আইআরসিটিসি এক্সিকিউটিভ লাউঞ্জে। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের আইআরসিটিসি এক্সিকিউটিভ লাউঞ্জে। আর এখানে লাউঞ্জ অ্যাক্সেস করতে কিন্তু কোনো রকম ট্রেন টিকিট কিংবা পিএনআর নাম্বার লাগে না। এখানকার চার্জেস সম্পর্কে বলে রাখি, এখানে চার্জেস হচ্ছে প্রতি ঘন্টায় 56 টাকা প্রতি জন। এরপর কেটে নিলাম শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার লোকাল ট্রেনের টিকিট। ভাড়া পড়লো 15 টাকা করে। ক্যানিং লোকাল দিয়েছে হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা স্টেশনে মোট 21টা প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে 1 থেকে 14 হচ্ছে শিয়ালদা নর্থ বা মেন লাইন, আর 15 থেকে 21 নম্বর হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। শিয়ালদা স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আপের ক্যানিং লোকাল। এটাই আবার ডাউন ক্যানিংয়ের দিকে যাবে। শিয়ালদা নর্থ কিংবা মেন লাইন বলতে আপনারা যখন কৃষ্ণনগর, লালগোলা, গেদে, বনগা এইসব জায়গাগুলো যাবেন, তখন কিন্তু আপনাদেরকে উঠতে হবে শিয়ালদা নর্থ কিংবা মেন লাইন থেকে। আর যখন আপনারা বজবজ, ক্যানিং, নামখানা এইসব জায়গাগুলো যাবেন, তখন কিন্তু আপনাদেরকে উঠতে হবে শিয়ালদা সাউথ সেকশন থেকে। উঠে পড়লাম ক্যানিং লোকালে। ট্রেনে ভিড় মোটামুটি রয়েছে, সিট ক্যাপাসিটি লোকজন রয়েছে। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। সকাল 8:57 পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। সময় সকাল 8:57 আর আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। আর এখান থেকে শুরু হবে আমাদের সুন্দরবনের সফর। ক্যানিং স্টেশনে নেবে আবার আমরা পেছনের দিকে একটুখানি হেঁটে যাচ্ছি, কারণ আমরা যে ট্যুর প্যাকেজ বুক করেছি, আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা যে অটো প্রোভাইড করেছে, সেই অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে স্টেশনের পেছন সাইডে। তাই ট্রেন থেকে নেবে আবার ব্যাকে কিছুটা হেঁটে আসছি, তারপরে ওরা হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্যানিং থেকে আমরা উঠে পড়েছি অটোতে, আর আমাদের অটো ছেড়ে দিয়েছে সোনাখালি ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে, যার দূরত্ব ক্যানিং স্টেশন থেকে 17 কিলোমিটার মতো। আর তার সাথে শুরু হয়েছে বৃষ্টি। সময় 9:44 আর আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে সোনাখালি ফেরিঘাটে। সোনাখালির এই ফেরিঘাট পৌঁছাতে এরকম ছোটোখাটো দোকান রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আমরা আপাতত একটা জলের বোতল আর কিছু চিপস কিনলাম,
কারণ এরপর দোকানের সাথে আমাদের আর দেখা হবে না। সুন্দরবন সাধারণত মানুষ দুরকম সময় বেড়াতে আসে, এক হচ্ছে শীতকালে হাওয়া বদল করতে আসে, আর বর্ষাকালে ইলিশ খেতে। সোনাখালীর এই ফেরিঘাটে পৌঁছাতেই আমাদের জন্য এখানে অপেক্ষা করছে নানান ধরনের নানান সাইজের লঞ্চ। আর আজকে আমরা যে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণে বেরোবো সেই লঞ্চের নাম হচ্ছে শর্মিষ্ঠা 2। শর্মিষ্ঠা 1 কেন রাগ করে পালিয়ে গেছে জানি না, বুঝতে পারছি না সে কথাটা। তো যাই হোক, আজকে আমরা ভ্রমণ করব যে লঞ্চে করে, তার নাম হচ্ছে শর্মিষ্ঠা 2। আর এখানে অনেক ধরনের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি। তো একদম যে ছোট লঞ্চগুলো সেগুলোতে 20 থেকে 30 জনের মতো যাত্রী নিয়ে যায়, আর যেগুলো মাঝারি সাইজের লঞ্চ সেগুলোতে মোটামুটি ওই 30-40 জন মতো যেতে পারে। আর যেগুলো খুব বড় সাইজ, যেমন আমাদেরটা বড় সাইজের লঞ্চ, আমাদের এটায় 50 জন মতো যেতে পারবে। কিন্তু আজকে হয়তো আমাদের যাত্রী থাকবে এই লঞ্চে 40 জন মতো। সুন্দরবন ভ্রমণে আমাদের লঞ্চের নাম হলো শর্মিষ্ঠা 2। লঞ্চে উঠেই প্রথমে দেখে নিলাম লঞ্চের বেডরুম, চালকের রুম, কিচেন, ইঞ্জিন রুম, ওয়াশরুম, খাবার জলের ব্যবস্থা, বেসিন এবং ডাস্টবিন। এই হচ্ছে আমাদের দিন তিনেকের বেডরুম। বেডরুম মানে রাতের জন্য নয়, রাতের জন্য থাকার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছে। এখানে যারা দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট করতে চান তাদের জন্য এই সব জায়গা করা রয়েছে। দুপুরবেলায় খাওয়ার পরে এখানে একটু বিশ্রাম নিতে পারেন। আর এখানে সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে, ফোন চার্জিংয়ের ব্যবস্থা আছে, লাইট আছে, বেড আছে, বালিশ, সব রকম ব্যবস্থা এখানে করা রয়েছে। যাত্রা শুরু করার আগেই সকালের জলখাবারে আমাদেরকে দেয়া হলো গরম গরম লুচি, আলুর তরকারি এবং মিষ্টি। বর্ষায় ভ্রমণ মানেই হচ্ছে সুন্দরবন, আর সুন্দরবন মানেই খালি ভালো মন্দ ভোজন। তবে জানি না দেখাতে পারবো কিনা বাঘ, তবে যদি এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের দেখাতে পারি বাঘ, তাহলে কথা দাও তুমি দেবে আমায় খুব বড় একটা হাগ। পর্যটকের সংখ্যা পূরণ হতেই আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো সুন্দরবনের পথে। আমরা যাচ্ছি, সেই নদীর নাম হলো দুর্গাদোয়ানি। আর এখানের এক একটা জায়গায় এক এক রকম নদী রয়েছে, প্রতি জায়গায় প্রত্যেকটা নদীর নাম কিন্তু আলাদা আলাদা। এখন এই কাদামাখা বাঁধের পাড়ে সমবায়ের মাধ্যমে এলাকার অর্থনীতির চেহারাটাই বদলে দিয়েছিলেন এক ভিনদেশি। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের হাত ধরে এগিয়েছিল গোসাবা। গোসাবার রূপকার বলে পরিচিতি হ্যামিল্টন কৃষি। তাদের মতে নানান ক্ষেত্রে সমবায় প্রথায় জুড়ে দিয়েছিলেন এলাকার মানুষজনকে। 1903 সালে স্কটল্যান্ডের বাসিন্দা হ্যামিল্টন সাহেব গোসাবা ও রাঙাবালিয়া দ্বীপে প্রায় 90,000 বিঘা জমি, 2টি বাংলোয় মাটি থেকে প্রায় ফুট 4 উঁচুতে অবস্থিত। এই 2টি বাংলোরই মূল কাঠামো মায়ানমার থেকে আনা সেগুন কাঠের তৈরি। হ্যামিল্টনের বাংলো বাড়ি ঘুরে আসার পর শুরু হয়েছে দুপুরের খাওয়া দাওয়া। আর দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে রয়েছে সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের মধ্যাহ্নভোজনের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর তরকারি ছিল, তা দেখলেন আপনারা। আর খাবার দাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, যেহেতু এত ভালো ভালো পদ ছিল, তো সেই পদের টেস্ট কি করে খারাপ হতে পারে। তাই খাবার দাবার, বাবার এখন বসে বসে পেয়ারা খাই। এই মুহূর্তে আমরা যে নদীটার ওপর দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে গোমতী নদী। আর এখান থেকে শুরু হয়ে গেছে জঙ্গল। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, মানে জনবসতির কোনো ছায়া পর্যন্ত আর এখানে নেই। এটা হচ্ছে পীরখালি 2 জঙ্গল। আর আমার এই সাইডে রয়েছে সোনাগা, পেছন দিকটা মানে জঙ্গলের অপোজিটে রয়েছে সোনাগা। জঙ্গলের যে ধারে ধারে নেট দেওয়া রয়েছে, মানে বাঘ সহজেই যাতে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে না পৌঁছে যেতে পারে। কারণ এর অপোজিটে যেটা রয়েছে ওটা কিন্তু গ্রাম, ওখানে কিন্তু স্থানীয়রা রয়েছে, তো সে কারণেই। আর এই পাটটা যেহেতু জঙ্গল, তাই এই জঙ্গলের কিন্তু ধারে ধারে কিন্তু নেট দেওয়া রয়েছে। এখানে রয়েছে সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। জঙ্গলের মধ্য থেকে একটা পাখি বেরিয়ে এসেছিল, যার নাম ছিল রয়েছে পাখিরালয় ফেরিঘাট। লঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা এদিকে ওদিকে ঘোরাতে ঘোরাতে চোখে পড়ল জঙ্গলের মাঝে এক রিসর্টের দিকে। লঞ্চের ব্যবস্থাপনায় থাকা লোকজন জানিয়ে দিল এটাই আমাদের রিসর্ট। সময় বিকেল 5:13। আর আমরা এইমাত্র বোট থেকে নেবে প্রবেশ করলাম চারিদিকে সবুজের মাঝে কোলাহলমুক্ত পরিবেশে গড়ে ওঠা এই রিসর্টে, যেটা আমাদের সুন্দরবন ভ্রমণ প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আর এর পরেও যদি কেউ সন্তুষ্ট না হয়, তাহলে তার জন্য রইল সুন্দরবনের এইরকম সুন্দর একটা সন্ধ্যা। আজকে রাত্রিবেলায় আমাদের থাকার জন্য যেখানে ব্যবস্থা করা। বলতে চাই, সস্তা বা কম খরচ এই ধরনের কোনো বিশেষণে আমি সুন্দরবনকে ট্যাগ করতে চাই না। লাদাখ কিংবা লাক্ষাদ্বীপের মতোই
এই সুন্দরবন হলো আমাদের প্রত্যেকের কাছে অন্যতম বেস্ট ডেস্টিনেশন, যার পরের পর্ব নিয়ে আমি ফিরব আগামী পর্বে।